তোমাদের সঙ্গে আলোচনা করব জীবন স্মৃতি থেকে শিক্ষারম্ভ দ্বিতীয় অধ্যায়ে। এটা বলেছিলাম তোমাদের সঙ্গে দুটো পর্বে আলোচনা করব। প্রথম পর্বটা আলোচনা হয়ে গেছে, আজকে দ্বিতীয় পর্বটা আলোচনা করব। চলো শুরু করা যাক। লেখক যখন ছোট ছিলেন তখন কৈলাস মুখার্জি নামে একজন ব্যক্তি তাকে অদ্ভুত সব রূপকথার গল্প শোনাতেন। সেই গল্পগুলি লেখকের শিশু মনকে প্রচণ্ডভাবে আনন্দ দিত। এই গল্পের প্রধান নায়ক ছিলেন লেখক নিজেই, স্বয়ং রবীন্দ্রনাথ, এবং গল্পের নায়িকা ছিলেন অসামান্য সুন্দরী বধূ। এই রূপবতী বধূটির ভাগ্যের কোনো এক উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে বিরাজ করছেন। কাল্পনিক বধূর কাছে যত রকমের দামি অলংকার ছিল তার বিশদ বর্ণনা গল্পে থাকতো। সেই বর্ণনা শুনে লেখকের শিশুমন প্রবলভাবে কৌতূহল এবং উত্তেজনায় ভরে উঠত। বড়দের কাছে হয়তো এই বর্ণনাগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটা ছোট ছেলের মনে এই গল্পগুলি গভীরভাবে রেখাপাত করত এবং তাকে এক অন্য জগতে নিয়ে যেত। লেখকের মনে ছেলেবেলার বৃষ্টির দিনে তিনি যখন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বাঁধ এই ছড়াটি পড়তেন, তখন তার মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হতো। এই শৈশব স্মৃতি তার মনে চিরস্থায়ী হয়ে আছে। একদিন যখন লেখক জানতে পারেন যে দাদারা স্কুলে যাচ্ছেন এবং তিনিও স্কুলে যেতে চান, কিন্তু তখন তার স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি, স্কুলে যাওয়ার যোগ্য ছিলেন না, তবুও বড়দের সাথে স্কুলে যাওয়ার জন্য তিনি বায়না ধরছিলেন, বা তার মনে কবির মনে একটা আগ্রহ তৈরি হয়েছিল। তখন এক শিক্ষক রবীন্দ্রনাথকে শান্ত করার জন্য বলেছিলেন যে এখন স্কুলে যাওয়ার জন্য কাঁদছো, কিন্তু বড় হয়ে দেখবে স্কুল থেকে ছুটি পাওয়ার জন্য অনেক বেশি কাঁদতে হবে। সেই শিক্ষকের নামধাম রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতিতে শিক্ষারম্ভ পর্বটি লিখছেন তখন মনে নেই, কিন্তু সেই গুরুর গুরুবাক্য বা গুরুর চাপটাঘাত স্পষ্টই মনে আছে। কান্নার জোরেই তিনি ওরিয়েন্টাল সেমিনারি বয়স হওয়া না সত্ত্বেও ভর্তি হলেন। সেখানে শাসন প্রণালীর কথাও তিনি বলেছেন। পড়া বলতে না পারলে ছেলেকে বেঞ্চে দাঁড় করিয়ে তার দুহাত ওপর দিকে প্রসারিত করে স্লেট একত্র করে চাপিয়ে দেওয়া হতো। এইরূপ কঠোর প্রণালীর কথা তিনি বলেছেন। শিশু বয়সে রবীন্দ্রনাথের পড়া আরম্ভ হলো। চাকরদের মহলে যে সকল বই প্রচলিত ছিল তা দিয়েই সাহিত্য চর্চার সূত্রপাত হয় রবীন্দ্রনাথের। তার মধ্যে চাণক্যের বাংলা